আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আজ 1 জুলাই 2024 সালের এই দিনে 16 বছর ধরে জাতির ঘাড়ে চেপে বসা জগদ্দল পাথর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। সময়ের সঙ্গে সেই আন্দোলন ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। রংপুরে 2 হাত প্রসারিত করে বুকে গুলি বরণ করে আবু সাইদের শহীদ হওয়ার পর আন্দোলনে নতুন মোড় নেয়। শিক্ষার্থীদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষও। রাজনৈতিক কর্মী, শ্রমিক, শিক্ষার্থী, শিশু, তরুণ, বৃদ্ধ একযোগে মাঠে নামলে আন্দোলন দাবানলের মতো ছড়িয়ে পড়ে। টানা 36 দিনের আন্দোলনে 14 জনকে হত্যার পর 5 আগস্ট ক্ষমতা ছেড়ে পালিয়ে যায় ফ্যাসিস্ট শেখ হাসিনা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে মাস জুড়ে স্মরণ, দোয়া, পদযাত্রা, আলোচনা সভা, ডকুমেন্টারি প্রদর্শনী ও বিভিন্ন কর্মসূচি পালন করছে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত জাসদ নেতা হাসানুল হক ইনুর সাজা জনগণকে সন্তুষ্ট করতে পারেনি বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। ইনুর অপরাধ বিবেচনায় তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে রাষ্ট্রপক্ষকে আপিল করার অনুরোধ জানিয়েছেন তিনি। রাজধানীর রায়ের বাজারে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের পর এসব কথা বলেন তিনি। একই সাথে শেখ হাসিনা সহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করার আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, জুলাই সনদের আলোকে অবিলম্বে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করতে হবে। জাসদের সভাপতি ছিলেন, যিনি আওয়ামী লীগের সহযোগী যেই অ্যালায়েন্স ছিল সেটার অংশ ছিলেন, তিনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদদ জুগিয়েছিলেন। গণহত্যার যে সিদ্ধান্ত ছিল, শেখ হাসিনা যিনি প্রধান সিদ্ধান্তকারী ছিলেন, তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করেছেন। ফলে আমরা মনে করি তাকে যে 10 বছর করে 3টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ নয়, এটা যথেষ্ট নয়। আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে এবং আমরা তার কঠোর থেকে কঠোর বিচার প্রত্যাশা করছি। বিগত সরকারের সময়ে অধিকাংশ টেক্সটাইল ও বাইং হাউসে ভারতীয় কর্মী নিয়োগ দেওয়া হলেও এখন দক্ষ বাংলাদেশি গ্র্যাজুয়েটদের কর্মসংস্থানের সুযোগ বাড়াতে কাজ করবে সরকার। সকালে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুয়েটেক্সের নবীন বরণে কথা জানান শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। বলেন, দেশীয় ইঞ্জিনিয়ারদের জন্য আধুনিক গবেষণা ও প্রশিক্ষণ সুবিধা এখনও পর্যাপ্ত নয়। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে এসব সুবিধা থাকলেও সরকারিভাবে তা আরও উন্নত করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল বুয়েটেক্সের জন্য দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনে জমির ব্যবস্থা করা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। আমরা দেখেছি বিগত সরকারের সময় ম্যাক্সিমাম টেক্সটাইল ইন্ডাস্ট্রিগুলোতে এবং ম্যাক্সিমাম বাইং হাউসগুলিতে যারা এক্সপোর্ট করছেন, সেখানে দেখা গিয়েছে মেইনলি ইন্ডিয়ান লোকজন কাজ করত, এমনকি অ্যাডমিনও কাজ করত। আমাদের এত উর্বর দেশ থাকতে, এই সুন্দর স্মার্ট স্টুডেন্টরা থাকতে আমরা কেন পরনির্ভরশীলতা হব? সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান যা একটি দেশের জন্ম দিয়েছে, এমন মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলাম। সকালে বিশ্ববিদ্যালয়ের 105তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য র্যালি শেষে কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়কে বিশ্বের প্রথম সারিতে নিতে সবার সহযোগিতা চান উপাচার্য। অনুষ্ঠানের অতিথিরা বলেন, দেশ বিনির্মাণে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদের বেশিরভাগই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, 24-এর গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বড় অর্জন হলো ক্যাম্পাসে এখন সব সংগঠন সমানভাবে কাজ করার সুযোগ পাচ্ছে, ফলে নৈরাজ্য ও সন্ত্রাসবাদ শূন্যে নেমে এসেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির নিকারের সভা।
সকালে বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে এই সভা অনুষ্ঠিত হয়। এটি ছিল নিকারের 121তম সভা। সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রতিমন্ত্রী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন উপজেলা বা থানা গঠন, জেলার সীমানা পুনর্গঠন এবং গুরুত্বপূর্ণ প্রশাসনিক কাঠামোগত পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিতে এই সভা অনুষ্ঠিত হয়ে থাকে। নিকার সভায় নতুন 3টি উপজেলা ও একটি নতুন থানা গঠনের প্রস্তাব রয়েছে। বিগত সময়ের অবহেলায় দেশের আইসিইউ ব্যবস্থা ও চিকিৎসা সেবা নাজুক বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডক্টর জুবাইদুর রহমান। রাজধানীতে বাংলাদেশ সোসাইটি অফ ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন আয়োজিত জাতীয় সেমিনারে এই কথা বলেন তিনি। ক্রিটিক্যাল কেয়ার ইউনিটের অপ্রতুলতার কারণে মৃত্যু যেন না বাড়ে সেদিকে খেয়াল রাখতে সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানান তিনি। বলেন, আইসিইউর সুষ্ঠু ব্যবস্থাপনা না থাকলেও চিকিৎসকরা সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে রোগীদের সুস্থ করে তুলছেন। সেমিনারে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন জানান, শীঘ্রই চীনের সহায়তায় বাংলাদেশে 20টি হাসপাতাল নির্মাণ হবে। মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন এমপি ও আপসীন দেশনেত্রী বেগম। লালমনিরহাটে তিস্তা নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে গতকাল থেকে কখনো পানি কিছুটা কমছে, আবার কয়েক ঘন্টা পর বাড়ছে। এতে দুর্ভোগে পড়েছেন নদী পাড়ের মানুষ। ডালিয়া পয়েন্টে সকাল 6টায় পানি বিপদসীমার 17 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। গত রোববার তিস্তার পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়ে নিম্নাঞ্চল প্লাবিত হলেও আবারও নামতে শুরু করেছে। তবে নতুন করে নদীর পানি বাড়তে থাকায় দুশ্চিন্তায় রয়েছেন নদী পাড়ের মানুষ। এদিকে পাহাড়ি ঢলের কারণে কুড়িগ্রামের দুধকুমার নদের পানি বিপদসীমার কাছাকাছি, ফলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে, তলিয়ে গেছে ফসলি জমি। আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এর মধ্যে তীব্র লোডশেডিংয়ে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। এই অবস্থা ঝালকাঠির সর্বত্র। দিনে রাতে বেশিরভাগ সময় থাকছে না বিদ্যুৎ। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের কাছে কোনো সদুত্তর না পেয়ে ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পেতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করছেন সাধারণ মানুষ। ঝালকাঠি থেকে KM সবুজের পাঠানো রিপোর্ট। ঝালকাঠি সদরসহ পুরো জেলার চিত্র এখন এমন। বিদ্যুৎ একবার চলে গেলে আর আসে না। বিদ্যুৎ না থাকায় লেখাপড়া, ব্যবসা বাণিজ্য সহ সবকিছু যেন থমকে আছে। তীব্র গরমে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। সন্ধ্যার পর ভুতুরে নগরীতে পরিণত হয় ঝালকাঠির ছোট্ট শহরটি। এখানে ইলেকট্রিসিটি অনেক সমস্যা করছে, যার জন্য আমি পড়তে পারছি না। এখানে অনেক গরমে অনেক সমস্যা হচ্ছে, প্রচন্ড গরম, পানির সমস্যা। গভীর রাত্রে ঘুমাই আবার বিদ্যুৎ চলে যায়, আবার উঠে যায়। বিদ্যুৎ সরবরাহে ঘাটতির পাশাপাশি স্থানীয় বিদ্যুৎ অফিসে গ্রাহক হয়রানি এবং ভূতেরে বিল যেন মরার উপর খাড়ার ঘা। এভাবে বারবার বিদ্যুতে ডিস্টার্ব হয়, তাহলে এই ব্যবসায়ীদের চরম ক্ষতি হয়। ঘন্টার পর ঘন্টা লোডশেডিং হয়ে থাকে, এই জন্য আমাদের যারা কাজকর্ম করে তাদের খুবই সমস্যা। ঝালকাঠি ওয়েস্টার্ন জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির নির্বাহী প্রকৌশলী মতিউর রহমান জানান, চাহিদার তুলনায় বিদ্যুৎ সরবরাহ কম। আমরা বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান, আমরা কিন্তু বিদ্যুৎ তৈরি করি না, উৎপাদন করি না। বিদ্যুৎ যেভাবে আমাদেরকে জেনারেশন পিডিবি করতেছে, এরপরে সেখান থেকে আমাদের এনএলডিসি, পিজিসিবির মাধ্যমে আমাদেরকে যেভাবে বরাদ্দ দেওয়া হয়, আমরা জাস্ট সেটুকুই সমভাবে বন্টন করার চেষ্টা করছি। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছেন ক্ষুব্ধ গ্রাহকেরা। এনটিভি নিউজ ডেস্ক। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পতিত স্বৈরাচারের প্রশ্রয়ে ব্যাংক খাতের খেলাপি ঋণ 32.26% দাঁড়িয়েছে, যা বিশ্বের গড় খেলাপি হারের চেয়েও প্রায় 6 গুণ বেশি। এছাড়া ব্যাংক ঋণের সুদের হার ছাড়িয়েছে প্রায় 15%। এর ফলে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। বিস্তারিত সালেম মালিকের রিপোর্টে। মানে দ্য ব্যাংকিং সিস্টেম ইজ টোটালি শর্ট, এবং এটাতে করা কোনো পদক্ষেপ সরকার না নিলে এরকমই থাকবে, এবং অর্থনীতি অগ্রগতি আপনি আশা করাটা আপনাদের ভুল।
এভাবেই জাতীয় সংসদে দাঁড়িয়ে ব্যাংক খাতের গভীর ক্ষত তুলে ধরেন সংসদ সদস্য এবং অর্থনীতিবিদ ডক্টর রেজা কিবরিয়া। ব্যাংকিং এর ডিফল্টের যে ডেফিনিশন এটা আমরা পাল্টে দিয়েছি। বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে গত মার্চ মাস শেষে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 5,88,704 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 32.26%। বেক্সিমকোর নাম কোনোদিন দেখেছেন ডিফল্টার হিসাবে? আর এখন দেখেন বেক্সিম ইজ নাম্বার 1। অ্যাসালমেন্ট নাম কোনোদিন দেখেছেন? কারণ ওই তাদের আদেশ নির্দেশেই তাদের নাম বাদ দেওয়া হতো, যত সময় চুনোবটির নাম আপনার ডিফল্টার লিস্টের মধ্যে দেওয়া হতো। এইটাও তো একটা লেসন যে এখনও যে আমরা এই সমস্ত কাজকর্ম করছি এগুলো ভালো না, এগুলো ঠিক না। টুমোরো আপনাকে ধরা পড়তেই হবে। এমন উচ্চ খেলাপি ঋণের কারণে মূলধন ঘাটতিতে পড়ে প্রায় নিঃশেষের পথে দেশের বেশ কিছু ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা প্রতিবেদন বলছে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের মূলধন ঘাটতির পরিমাণ 64,162 কোটি টাকা, বেসিক ব্যাংকের 30,751 কোটি, জনতা ব্যাংকের 30,053 কোটি টাকা। এছাড়া রূপালী, এক্সিম, ফার্স্ট সিকিউরিটি এবং গ্লোবাল ইসলামী এসব ব্যাংকের প্রত্যেকটির মূলধন ঘাটতির পরিমাণ 10,000 কোটি টাকার ওপরে। এমন বাস্তবতায় আমানতের সুদের হার 6% হলেও শিল্পে বিনিয়োগে ব্যবসায়ীদের সুদ দিতে হচ্ছে প্রায় 15%। ক্রেডিট গ্রোথ কখন হবে? আমি যদি ব্যাংকের ইন্টারেস্ট রেট যেই পর্যায়ে আছে, এই ইন্টারেস্ট রেট দিয়ে যে টাকা নিবে এই টাকা ফেরত পাবে না, এবং ওই ইন্ডাস্ট্রিও বেঁচে থাকবে না। এত ইন্টারেস্ট দিয়ে ওই ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে না, কয়দিন হয়তো সাঁতরাতে এরপরে ডুবে মারা যাবে। ব্যাংক সাফার করবে, আর ওই ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেলে ঋণ খেলাপিতে পরিণত হবে, যার কারণে বর্তমানে যে ঋণ খেলাপির পরিমাণ বাড়তেছে এটা একটা কিন্তু কারণ। এদিকে সারা বিশ্বে খেলাপি ঋণের হারের তুলনায় বাংলাদেশের খেলাপি ঋণ প্রায় 6 গুণ বেশি। গ্লোবাল ফিনান্সিয়াল ডাটাবেজের তথ্যে বিশ্বে খেলাপি ঋণের গড় হার 5.8%। উচ্চ আয়ের দেশে এই হার 3.31%, এশিয়ায় 1.6%, এমনকি যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনেও খেলাপির হার 14%। নতুন করে ভালো ঋণ আবার খেলাপির দিকে যাচ্ছে কিনা নিয়মিত ব্যাংকের সাথে বসা হয়। আপনাকে মনে রাখতে হবে লোনগুলি ব্যাংকের, তার মানে অ্যাসেট, লোন তো অ্যাসেট হচ্ছে ব্যাংকের, এই অ্যাসেটের কোয়ালিটি ঠিক রাখার দায়িত্ব কিন্তু আলটিমেটলি ব্যাংকের। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে খেলাপি ঋণ আদায়ে সর্বোচ্চ চেষ্টা করছে সংস্থাটি। অ্যাসেট কোয়ালিটিটা সবসময় এনশিওর করাটা মুখ্য দায়িত্ব। অর্থাৎ কোনোভাবে নতুন করে ঋণ আর খেলাপি হবে না, আর খেলাপি যে ঋণগুলো আছে সেগুলো কিভাবে আদায় করা যায় এই জন্য সর্বশক্তি তারা নিয়োগ করবে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।